সেনা কর্মকর্তা তানজিম হত্যার কঠোরতম শাস্তি নিশ্চিত করব বলেছে উপদেষ্টা নাহিদ। বেনজির ইনুসহ ৯ এমপি প্রতিমন্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ। স্বৈরাচারের বিরুদ্ধে আপোষহীন ছিলেন আতাউস সামাদ। রাজনীতি করব কিনা তা শিক্ষার্থীরা নির্ধারণ করবে। আখাউড়া দিয়ে ভারতে গেল ৭ টন ইলিশ। রাষ্ট্র সংস্কার করে গ্রহণযোগ্য নির্বাচন সময়ের দাবি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সেনা কর্মকর্তা তানজিম হত্যার কঠোরতম শাস্তি নিশ্চিত করব বলেছে উপদেষ্টা নাহিদ। দুর্বৃত্তদের ছুরির আঘাতে নিহত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার হত্যার দৃষ্টান্তমূলক বিচার হবে বলে মন্তব্য করেছে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। এছাড়া তার স্মৃতিকে ধরে রাখতে টাঙ্গাইলে তার জন্মস্থানে রাষ্ট্রীয়ভাবে কিছু করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। বৃহস্পতিবার ঢাকা ক্যান্টনমেন্টে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নিহত লেফটেন্যান্ট তানজিম সারোয়ারের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যম কর্মীদের তথ্য উপদেষ্টা কথা বলেন। এ সময় তানজিম সারোয়ারের বাবা সারোয়ার জাহান দেলোয়ার, মামা, বোন, ভাগিনা সহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ২৪শে সেপ্টেম্বর কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকায় দুর্বৃত্তদের ছুরির আঘাতে নিহত হন সেনা কর্মকর্তা তানজিম সারোয়ার। উপদেষ্টা নাহিদ বলেন, তানজিম সারোয়ারের এই অকাল মৃত্যু শুধু সেনাবাহিনীর জন্য নয়, দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। বাংলাদেশ সেনাবাহিনীর এই তরুণ ও মেধাবী কর্মকর্তার মানুষের জানমালের রক্ষার্থে নিজের জীবনকে উৎসর্গ করেছেন তিনি তরুণদের কাছে দেশপ্রেমের প্রতীক হিসেবে বেঁচে থাকবেন। জুলাই গণ অভ্যুত্থানে তরুণ সেনা কর্মকর্তারা বলিষ্ঠ ভূমিকা রাখছিলেন উল্লেখ করে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, তারা নিরীহ ছাত্র জনতার উপর গুলি চালাতে অস্বীকৃতি জানিয়েছিলেন। জনগণের পক্ষে তারা দাঁড়িয়েছিলেন এবং সেই দায়িত্বের জায়গা থেকে সেনাবাহিনী দেশের জন্য কাজ করে যাচ্ছে। দেশ রক্ষার পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষার কাজও তারা করেছে। তানজিম সারোয়ার হত্যায় জড়িত সন্দেহে ইতিমধ্যে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের শাস্তি নিশ্চিত করতে আর কি পদক্ষেপ নেওয়া হচ্ছে গণমাধ্যম কর্মীদের এমন প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, আমরা এই হত্যাকাণ্ডের কঠোরতম শাস্তি নিশ্চিত করব। পুরো বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এদিকে বেনজির ইনুসহ ৯ এমপি প্রতিমন্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ। জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী এবং পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ সহ সাবেক ৩ এমপি ও ৩ প্রতিমন্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। একই সঙ্গে তাদের নিজের ও যৌথ নামে প্রতিষ্ঠানের খোলা ব্যাংক হিসাব স্থগিত রাখতে বলা হয়েছে। ব্যাংক হিসাব স্থগিত করা অন্য ব্যক্তিরা হলেন ঢাকা ১৯ আসনের সাবেক এমপি ও সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ জাহিদ আহসান রাসেল, যশোর ৩ আসনের সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, পিরোজপুর ২ আসনের সাবেক এমপি আনোয়ার হোসেন মঞ্জু ও নাটোর ১ আসনের সাবেক এমপি শহীদুল ইসলাম বকুল, বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এই সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার বিএফআইইউ এর সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা ঢাকা পোস্টকে এই তথ্য নিশ্চিত করেছেন। হিসাব জব্দ করা ব্যক্তি ও তাদের ব্যক্তি মালিকানায় থাকা ব্যবসায়িক অ্যাকাউন্টে সব লেনদেন বন্ধ থাকবে। আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করতে পারবে না। প্রয়োজনে লেনদেন স্থগিত করার এই সময় বাড়ানো হবে। লেনদেন স্থগিত করার এই নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে বিএফআইইউ এর চিঠিতে বলা হয়েছে। চিঠিতে ব্যক্তিদের নাম, জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে। এদিকে স্বৈরাচারের বিরুদ্ধে আপোষহীন ছিলেন আতাউস সামাদ। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ১৯৬৯ এর গণ অভ্যুত্থান এবং ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে সাংবাদিক আতাউস রহমান সামাদের ভূমিকা ছিল অনন্য। স্বৈরাচারের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় তাকে কারাবরণ করতে হয়েছে। তিনি আপাদমস্তক একজন সাংবাদিকতার শিক্ষক ছিলেন। তার অবদান যুগে যুগে তরুণ সাংবাদিকদের পথ দেখাবে। বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে
সাংবাদিক আতাউস সামাদের 12তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় এসব কথা বলেন বক্তারা। সাংবাদিক রফিকুর রহমানের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তৃতা দেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পরিচালনা ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ সহ অনেকে। এদিকে রাজনীতি করব কিনা তা শিক্ষার্থীরা নির্ধারণ করবে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছে ছাত্র শিবিরের ঢাবি শাখার সেক্রেটারি এস.এম. ফরহাদ। একই সঙ্গে ঢাবি ক্যাম্পাসে রাজনীতি শিবির করবে কিনা তা শিক্ষার্থীরা নির্ধারণ করবে বলে জানান তিনি। বৃহস্পতিবার বিকেলে ঢাবির টিএসসিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ফরহাদ বলেন, আমরা সভাপতি এবং সেক্রেটারি আত্মপ্রকাশ করেছি এবং খুব শিগগিরই আমাদের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করব। আমাদের কিছু সময় প্রয়োজন। শিবিরের কমিটি গঠনের প্রক্রিয়া কেমন হবে জানতে চাইলে তিনি বলেন, ছাত্রলীগ বা ছাত্রদলে যেমন ক্যান্ডিডেটরা পদের জন্য দাঁড়িয়ে যান, সেখানে আমাদের শিবিরে তার কর্মী পর্যায় থেকে জনশক্তিরা সেটা নির্ধারণ করে দেয়। তারাই বলে দেয় যে তাকে সভাপতি বা সেক্রেটারি হিসেবে চায়। এখানে অন্য কোনো অথরিটি নেই। ছাত্র শিবির রক কাটে কিনা জানতে চাইলে বলেন, আপনি রক কাটা নিয়ে গুগলে সার্চ দেবেন, দেখবেন শিবিরের বিরুদ্ধে এমন কোনো ডকুমেন্টস পান কিনা, যা পাবেন সব ছাত্রলীগের বিরুদ্ধে পাবেন। ফ্যাসিবাদ দীর্ঘদিন ধরে একটি বিষয় প্রতিনিয়ত বলে যাচ্ছে, কথা বললে শিবির ট্যাগ দিয়ে মেরে ফেলবে। সুতরাং কেউ সমর্থন না করলেও বিরোধিতা করতে পারে নাই। সামগ্রিক ইফোর্ট দিয়ে তারা এটা প্রতিষ্ঠিত করেছে। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, ক্যাম্পাসে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি থাকবে। বিশ্ববিদ্যালয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ছাত্র রাজনীতি থাকবে কিনা সবকিছু প্রশাসন ঠিক করবে। তারপর ছাত্র রাজনীতি পরিবর্তিত রূপ চালু হবে। বহির্বিশ্বের কাছে কেন আপনাদের নিষিদ্ধ সংগঠন বলে প্রচার করে আসছে জানতে চাইলে তিনি বলেন, 2008 সালের পরে যখন আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, তারা ফ্যাসিবাদ কায়েমের ক্ষেত্রে কিছু বিষয়কে বাধা মনে করেছে। এর মধ্যে প্রথম হলো সেনাবাহিনী। তাই তারা বিডিআর বিদ্রোহের নামে সেনা হত্যাকাণ্ড চালিয়েছে। এরপর তারা শিবিরকে তাদের সামনে সবচেয়ে বড় বাধা মনে করে তাদের ওপর আক্রমণ করেছে। শিবিরের এমন কোনো লেয়ার নেই যেখানে হামলা হয়নি। শিবির সভাপতিকে কারণ ছাড়া টানা 56 দিন রিমান্ডে নিয়েছে। এমনকি নামাজের সময় ছাত্রলীগ হামলা করেছে। এদিকে আখাউড়া দিয়ে ভারতে গেল 7 টন ইলিশ। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতের ত্রিপুরায় ইলিশের প্রথম চালান পৌঁছে গেছে। প্রায় বৃহস্পতিবার সন্ধ্যা 6:30টায় 6টি ট্রাকে করে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দর দিয়ে 7,300 কেজি ইলিশ মাছ ভারতে যায়, যা 7 টনের অধিক। এর আগে বেলা 11:30টা ও বিকেলের দিকে মাছগুলো আখাউড়া স্থল বন্দরে আনা হয়। আখাউড়া স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদুজ্জামান খান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক মাছ রপ্তানি হচ্ছে। রপ্তানির বিপরীতে জমা হওয়া কাগজপত্র দেখে কর্তৃপক্ষের অনুমতি পাওয়ার পর ইলিশের ট্রাকগুলো আখাউড়া বন্দর থেকে ভারতের আগারতলা বন্দরে পৌঁছেছে। কাস্টমস ও বন্দরের ব্যবসায়ী সূত্রে জানা গেছে, দেশের 49তম রপ্তানিকারককে 2,420 টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। শর্ত দেওয়া হয়েছে, আগামী 13 অক্টোবরের মধ্যে রপ্তানি শেষ করতে হবে। প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য $10, যা বাংলাদেশি টাকায় 1,180 টাকা। আখাউড়া দিয়ে ইলিশের রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো হলো বাংলাদেশের স্বর্ণালী ট্রেডার্স ও বিডিএস কর্পোরেশন। ভারতের আমদানিকারক প্রতিষ্ঠান হলো আরজে ইন্টারন্যাশনাল ও হিনপ্যাক্ট ইন্টারন্যাশনাল কলকাতা। এসব মাছের C&F করে আদনান ট্রেড ইন্টারন্যাশনাল ও ট্রেড লিঙ্ক ইন্টারন্যাশনাল। এই বন্দর দিয়ে প্রায় 200 টন মাছ রপ্তানির সম্ভাবনা রয়েছে।